আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর, জানুয়ারি। ডিসেম্বর আমাকে ছাড়ছে না, বারবার ডিসেম্বর, মানে 24 সালের স্মৃতি ভুলবার নয়। জানুয়ারি, হ্যাঁ, মাসের আজকে 21 তারিখ। আমরা প্রতি মঙ্গলবারে, মানে গ্রিন পার্টির পক্ষ থেকে প্রতি মঙ্গলবারে একটা আলোচনা ঠিক করেছি যে এখন থেকে প্রতি মঙ্গলবারে একটা আলোচনা হবে বিভিন্ন বিষয়ের উপরে। যদিও এটার একটা সপ্তাহের শনিবারেও একটা আলোচনা হবে, সেটার প্রতিপাদ্য এখন ঠিক করা হয়নি। তো সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমাদের এই রাজনৈতিক দলের অফিস স্বল্প পরিসরে, স্বল্প আলোয় এবং শব্দ দূষণের মধ্যে আমরা সেট করেছি, যেহেতু নির্বাচন কমিশনের একটা শর্ত আছে, একটা অফিস থাকতে হবে। খুবই চড়াই উত্তরের মধ্য দিয়ে আমরা আমাদের অফিস কার্যালয় শুরু করেছি এবং সেখানে প্রতি মঙ্গলবারের আলোচনায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, আমি ডান থেকে বাম থেকে ধরি, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গ্রিন পার্টি জনাব মোহাম্মদ ইব্রাহিম, আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান, আছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মনিম, আছে নারী নেত্রী এলিজা রহমান। আপনারা সবাই কেমন আছেন? আমাদের এই কার্যক্রমগুলো মানে আপনাদের ভালো লাগলে আলোচনার মধ্যে বলবেন, যে আসলে জনমত তুলে ধরার জন্য আমাদের যার যার ব্যক্তিগত অভিমত এবং আমাদের দলীয় অভিমতের সন্নিবেশ ঘটবে। আজকে আলোচনা দেখছেন সাজিদ হোসেন শোভন, এবং সেই সাথে বাংলাদেশের বহু মানুষ আছে যারা ইচ্ছে করলে দেখতে পারবেন, আগে পরে সেটা ঠিক আছে। কিন্তু আজকের আলোচনার বিষয়ে আমরা ঠিক করেছি একটি বিষয় বেশ কয়েকদিন ধরে আমরা মানে ইসের মধ্যে আছি, যে সেটা হলো সীমান্ত উত্তেজনা। এই তো কয়েকদিন আগেই চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের দুই দেশের মানুষ রাস্তায় নেমেছিল, যেটা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছি। সে সঙ্গে আমরা দেখেছি আইন নিজের হাতে তুলে নেবেন না, সেটার সঙ্গে শুধু ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষ যে রাস্তায় নেমেছে সেটা না, এর সঙ্গে আরও অনেক গণপিটুনি হয়। আদিবাসী, পাহাড়ি, বাঙালি রাস্তায় ঘাটে হঠাৎ মানুষকে মারে এবং গণপিটুনি দেয়, যা আইনটাকে বিচার করবার আগেই, এর আগেও হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেটাও এক ধরনের বিচারের বহির্ভূত, যা তাই আইন নিজের হাতে তুলে নেওয়া। সরকার নিজেই সেই আইনটা নিজের হাতে তুলে নিয়েছিল, যা যা আইনকে উপেক্ষা করে মানুষকে মেরেছিল, গণহত্যা করেছিল। যাই সব আলোচনার মধ্যে আসবে। আমি প্রথমেই শুরু করতে চাই। আমি কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আলোচনার মধ্য দিয়ে যদি আপনাদের কারো ফোন বেজে ওঠে, আপনারা ফোন ধরবেন এবং কথা বলবেন, এবং আমরা এই ফোন আমার দিকে ঘুরিয়ে নেব ক্যামেরা, কারণ কাউকেই ব্যক্তিগত জীবনে আমরা আঘাত করতে চাই না। অন্যান্য টিভি চ্যানেলগুলো যেভাবে আপনার ফোন বন্ধ করে বসতে হয়, তা না, আমার এখানে কোনো ফোন বন্ধ করার, দম বন্ধ করার কোনো সিস্টেম নেই। আপনাদের কাশি আসলে কাশি দিবেন, হাসি আসলে হাসি দিবেন। এটা প্রাণবন্ত অনুষ্ঠান। মনিম ভাই হাসছেন, আমি মনিম ভাইকেই দিয়েই শুরু করি। মনিম ভাই, আসলে আমাদের এই গ্রিন পার্টির এই উদ্যোগকে আপনি কীভাবে দেখবেন? যদিও আমি ব্যাপকভাবে জানিয়েছি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, ফেসবুকে, ওইভাবে কাউকে এবার ফোন করা হয়নি। সব প্রণোদিত হয়ে যারা আসবেন তাদের কথাই বলবেন, আমাদের কথাও বলবেন। বাংলাদেশটা একটা সবুজ বাংলাদেশ করতে, স্বনির্ভর বাংলাদেশ করতে, মানুষের গণমুক্তি ফিরিয়ে আনতে এই আলোচনাগুলো কিন্তু প্রাসঙ্গিক, তাই না? আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনি বলবেন, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, সঞ্চালক হিসাবে আমি আপনাকে ব্রেক করাতে পারি, কারণ আবার এটার মধ্যেই আরেকজনের মতামতও নিতে পারি। তাই প্রয়োজন হলে আমার কাছে কলম আছে, আপনারা কাগজে টুকে রাখবেন। জি মনিম ভাই, আপনি শুরু করেন। আইন নিজের হাতে তুলে নেবেন না যদি এই কথা বলি, তাহলে প্রথমে আইনের শাসন চাই এবং মানবিক আইন চাই। মানবিক আইন প্রকৃতির বিপক্ষে কোনো আইন নয়, মানুষের কল্যাণের বিপক্ষে, মানবিকতার বিপক্ষে বিরোধী কোনো আইন নয়। সেটা আগে নিশ্চিত হইতে হবে এবং সেই আইনের প্রয়োগ হইতে হবে। যে দেশটা পুরাপুরি চলে বিচারহীনতার সংস্কৃতির ভিতর দিয়ে, বিচারহীনতার সংস্কৃতিটা পুরাপুরি প্রতিষ্ঠা লাভ করে ফেলেছে, সেই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না, এই কথাটা প্রযোজ্য নয়। প্রথমে আপনি আইনের শাসন নিশ্চিত করেন, ন্যায় ভিত্তিক আইন তৈরি করেন, তারপরে যদি নাকি বলেন আইন নিজের হাতে তুলে নেবেন না, সেটা আস্তে আস্তে তৈরি হবে। আমাদের দেশে আপনি যদি দেখেন যে আমি কোর্টে গেলাম, কোনো একটা মামলা করলাম, কারোর দ্বারা অত্যাচারিত, নির্যাতিত, নিগৃহীত হইলাম, হওয়ার পরে আমি কোর্টে গেলাম, বছরের পর বছর কোর্টে ঘুরলাম।
দেখা যায় 10 বছর 20 বছরে আমি কোনো বিচারই পেলাম না, অথচ যে লোকটার বিপক্ষে আমি গেলাম 10 বছর 20 বছর পরে দেখা যাবে সে রায়টাও কিনে নিয়ে নিল। সেই পরিস্থিতি যদি হয় আমি কি করব শেষ পর্যন্ত? আমি তো মানুষ, আমি রক্ত মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ হিসেবে আমার ভিতরে একটা প্রতিশোধ স্পৃহা স্বাভাবিকভাবেই কাজ করবে এবং তার প্রেক্ষিতে আমি তখন আইন নিজের হাতে তুলে নেওয়াটাই স্বাভাবিক ঘটনা। আপনি বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে পারেন, মানবিক আইন কানুন যদি নাকি দেশে তৈরি করতে পারেন, তাহলে সেই পরিস্থিতি আশা করা সম্ভব, এর পূর্বে নয়। আচ্ছা, মানে বিচার ব্যবস্থা সংস্কার, বিচারহীনতার রাজত্ব থেকে বের হয়ে আসা না পর্যন্ত আইন নিজের হাতে তুলে নিতে হবেন কি? এটা কি কোনো কথা হলো? মোখলেস ভাই, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি, আপনি কি মোনেম ভাইয়ের এই বক্তব্যের সঙ্গে একমত কিনা যে যেহেতু বিচারহীনতা আছে, বিচার বিভাগের সমন্বয়ের বা সংস্কারের অভাব আছে, তাই খুবই স্বাভাবিক কিনা আইন নিজের হাতে তুলে নেওয়া? না, এটা ঠিক না। আমি মনে করি 3টা জিনিস এই আইন নিয়ে সমন্বয় থাকতে পারে: নিয়ম, নীতি, আইন। আচ্ছা, নিয়ম এবং নীতি, আইন। নিয়ম যদি ঠিক না থাকে, আইন যদি ঠিক না থাকে, নীতি যদি ঠিক না থাকে, তা আমার মনে হয় আইন সঠিক হবে না, আইন সঠিকভাবে চলবে না। কারণ আজকে আমি দেখতে পারি যে আজকে পুঁজিবাদ সন্ত্রাসীরা, আজকে চাঁদাবাজরা আইন আদালতে গিয়ে যারা দেখা গেছে আইন যারা কোনো মামলা করতে যায়, সে মামলাগুলো নেয় না। কি কারণে নেয় না? ওই যে বললাম, 3টা নীতি যদি ঠিক না থাকে তাহলে আইনের কোনো সঠিক হবে না। 3টা নীতি কি? আইন, নিয়ম, নীতি, আইন। আইন আর মানে নিয়ম আর নীতির মধ্যে পার্থক্য কি? নিয়ম হলো যে আমি আমার নিয়ম বলে আমি নিয়ম মতো চলি না। আচ্ছা, আর নীতি হলো আমার নীতিটা ঠিক করি না, নৈতিকতা, ঘুষ ঘাস খাই। খুবই সুন্দর বলেছেন। নৈতিকতার প্রশ্নে আপোষ নয় এবং নিয়মের কথা বলেছেন, প্রচলিত নিয়মের কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি। এবং এই বিষয়ে মানে কি একমত এলিজা রহমান নারী নেত্রী? আমরা কিন্তু আপনার বক্তব্য মানে চলার যুক্তি পক্ষে বিপক্ষে আবার অভিমত নেওয়ার জন্য অন্যদিকে ক্যামেরা ঘুরিয়ে ফেলতে পারি। আপনি বেশি বেশি করে পানি খান, পানি খাওয়া ভালো। জি বলেন। আচ্ছা, যাক, এখন মোনেম ভাই কথাটাই আসলে শেষ করতে পারতেন, কারণ সেই কিছু কিছু প্রসঙ্গ মানে সরাসরি তুলেছিল, কিন্তু আপনি কথাটা আবার যেহেতু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নেতা উন্নয়ন পার্টির ওনার কাছে, মোখলেস ভাইয়ের কাছে গেছেন, কিন্তু আবার আমার কাছে চলে আসছেন, তার মানে তো সবার কাছে একটু একটু কথা শুনতে হচ্ছে। তো আসলে এই কিছুক্ষণ আগে মোনেম ভাই যেটা বলছে যে আমাদের দেশে আইনের শাসনটা দরকার এবং বিচারহীনতার একটা সংস্কৃতি চালু আছে, এবং সে কোর্টের বিষয়টাও বলতেছে যে কোর্টে মানে সঠিক বিচার পাওয়া যায় না, আসলে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, এবং এত মিথ্যা মামলা হয় কোর্টে, যেটা মানে মামলাও হয় অনেক সময় মিথ্যা, তো বিচার আসলে পাবে কিভাবে? এবং তারপরও আবার যারা সঠিক বিচারটা পাওয়া দরকার তখন সঠিক বিচারটা পায় না, যার কারণে মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জন্ম নেয়, এবং এ কারণেই ওই যে আইন নিজের হাতে তুলে নেয়। আপনি আমাকে প্রশ্ন এখন করেন, মানে এটাই আবার মোখলেস ভাই বলছিল আপনার কাছে পুঁজিবাদ নিয়ে, বলছিল যে পুঁজিবাদ আর সন্ত্রাসীরা আমাদের দেশটাকে যেভাবে, আমাদের জাতীয় অর্থনীতিতে যেভাবে থাবা বসিয়েছে, যার কারণে মানে এখানে সাধারণ জনগণের মানে মুক্তি এখানে নীরবে নিবৃতে কাটছে। আচ্ছা, হ্যাঁ, সেটাই আপনার কাছে প্রশ্নে আমি আসবো। তো আমি শুধুমাত্র একটি বিষয়ের উপরে আইন নিজের হাতে তুলে নেবেন না, তার উৎসসমূহ কিন্তু মোনেম ভাই সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এটা কিন্তু সমাজের চালচিত্র বলা হয়েছে, ওটা এটার বৈধতার প্রশ্ন নেননি বা বৈধ অবৈধতা বলেন। এই কারণে অনেকে আইন হাতে তুলে নেয়, তার মধ্যে একটা প্রতিশোধ তৈরি হয়, যেহেতু বিচারহীনতা রয়েছে। আপনি এটার সঙ্গে একমত, এবং মোখলেস ভাইয়ের কথার সঙ্গেও আমরা একমত। আইন, নৈতিকতা, মূল্যবোধ এগুলো না থাকলে তো আসলে কিছুই হবে না। বিচারহীনতা এগুলো না থাকলে তো মানুষের মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ আসতে পারে। গ্রিন পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে আসবো আপনার কথা আবার আসবো। আমরা আসলে আলোচনাটা এইভাবেই রাখবো যে যাতে মানুষ বিরক্ত না হয়, সবার কথা একটু একটু শোনার পর। মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম থেকে এসেছেন, গ্রিন পার্টির মানে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক। অন্য রাজনৈতিক দলের পরিচয় ওনার আছে, কিন্তু গ্রিন পার্টি একটি এমন একটি দল যেটা হচ্ছে অত্যন্ত উদারপন্থী,
আপনার দলীয়, আপনার ধর্মীয়, আপনার গোত্রীয় পরিচয় না, গ্রিন পার্টির চট্টগ্রামের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, আপনি কি বলবেন? আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণ কি এবং এটা কি ঠিক কিনা? আসসালামু আলাইকুম সবাইকে। আসলে দীর্ঘদিনের বিচারহীনতার কারণেই মানুষের ভিতর প্রতিশ্রুতি স্পৃহা জন্ম নিয়েছে। তা থেকে সংক্ষুব্ধ হয়ে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিচার আপনার আদালত এবং বিচার বিভাগ কাছে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এবং এখনো হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে। হ্যাঁ, আপনার কথা শুনছেন সাজিদ হোসেন এবং শোভন এবং বেলায়েত সুমন আমাদের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট চাঁদপুর শাখার সভাপতি। জি বলেন মোহাম্মদ ইব্রাহিম। আসলে পুলিশ প্রশাসনের কাছে গেলেও মানুষ ন্যায়ের পক্ষে কোনো সাড়া পাচ্ছে না। বিভিন্নভাবে বিভিন্ন ইয়াতে করে আর্থিক প্রলোভনে করে পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ থেকে মানুষ ন্যায় বিচারের প্রতি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং তার কারণেই মানুষ নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। আচ্ছা, এই কারণে আরো কাম্য নয়। এখান থেকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য আমাদের বিচার বিভাগ এবং পুলিশ বিভাগ তথা প্রশাসন বিভাগকে আমূল সংস্কার ও পরিবর্তন আনতে হবে। তাহলে মানুষ ন্যায় বিচার এবং মানবিকতার দিকে মানুষ পুলিশ বিভাগকে অনেক বেশি সংস্কার করতে হবে এবং এই সংস্কার কমিশনের মধ্যে পুলিশের সংস্কার কমিশনও আছে। যাই না তাদের নথিপত্র কি জমা দিয়েছে পুরোপুরি পড়া হয়নি, আপনি পড়ে আমাদেরকে জানাবেন। যদি চিটাগাং চলে যান সেখান থেকে ফোন করে জানাবেন। পুলিশ সংস্কার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। মনিম ভাই গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক, এ বিষয়ে কিছু বলবেন কিনা? পুলিশের যে সংস্কার, পুলিশ তো আমাদের অপরিহার্য অঙ্গ। জি, এই পুলিশকে যদি নাকি পুলিশের জায়গায় যে পুলিশের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধ তাদের ভিতরে যদি নাকি না ঢোকানো যায়, অর্থাৎ আমরা যখন নাকি পুলিশ বাহিনীর ইতিহাস যদি দেখি, ব্রিটিশরা পুলিশ বাহিনী তৈরি করেছে। ব্রিটিশরা কেন তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে? ব্রিটিশরা এই পুলিশ বাহিনী তৈরি করেছে তাদের যে এদেশের শাসন ধরে রাখা, তাদের এই দেশে যে আমলা মুৎসুদ্দি শ্রেণী তাদেরকে টিকিয়ে রাখা, তাদের সহযোগী করা এবং এই যে ট্যাক্স কালেকশন এবং শোষণ নিপীড়ন এসব ধরে রাখা, এসব অব্যাহত রাখা, এসব যাতে বাধাগ্রস্ত না হইতে পারে সেটা নিশ্চিত করা। এসব কারণে তো পুলিশ বাহিনী তৈরি। আর সেই পুলিশ বাহিনী এখনো আছে, সেই ধারাবাহিকতাটাই আছে। সেই পুলিশ বাহিনী রিফর্ম হয়নি। যেহেতু রিফর্ম হয়নি, সেহেতু সেই পুলিশ বাহিনী দিয়ে জনগণের কল্যাণমূলক কাজ আশা করাটা খুবই কঠিন। আচ্ছা, মানে পুলিশ বাহিনী দিয়ে নাকি পুলিশ আইন দিয়ে? সেই পুলিশ বাহিনী এবং সেই আইন দিয়ে, সেই আইনটা এবং সেই ধারাবাহিকতা, তাদের শিক্ষা দীক্ষা ট্রেনিং সমস্ত কিছু সেটারই ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় তাদেরকে দিয়ে ভালো কিছু আশা করা, জনগণের সেবা আশা করা, জনগণের দূর করায় তাদের সেবা পৌঁছায় দেওয়া, ন্যায় নীতি প্রতিষ্ঠা কঠিন। এটা খুবই কঠিন বিষয়। তার মানে পুলিশের পাল্টাতে চান না, পুলিশের আইন সংস্কার করতে চান? পুলিশের আইন সংস্কার করতে হবে। এখানে যেটা বলতে হয়, আপনি হয়তোবা অনেকের কাছে এটা এরকম হবে যে ব্রিটিশ আইন, ব্রিটিশ ল, বিভিন্ন ব্রিটিশ ল এর কথা আমরা শুনি। ব্রিটিশ ল বললে যে ব্রিটিশরা তো উন্নত জাতি, সভ্য জাতি কেউ কেউ বলেন, তবে আমার দৃষ্টিতে নয়। আমার দৃষ্টিতে ব্রিটিশরা হলো জগতের অসভ্যতম জাতি। জগতের অসভ্যতম জাতি ব্রিটিশ আমার কাছে। আমি এর বহু যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আমি সেই প্রসঙ্গে এখন তো যেতে পারছি না। যাই হোক, এই ব্রিটিশরা তাদের যে তৈরি করেছে, তাদের আইন দ্বারা পরিচালিত করেছে। সেই ব্রিটিশ আইনটা তো তাদের দেশের আইন নয়, তাদের দেশ যে আইন দ্বারা পরিচালিত হয় সে আইন নয়। একটা উপনিবেশ পরিচালনা করার জন্য যে আইন, সে আইন। এখানে তারা শোষণটাকে অব্যাহত রাখতে হবে, শাসনটাকে অব্যাহত রাখতে হবে, নির্যাতন নিপীড়ন সমস্ত কিছু অব্যাহত রেখেই তাদের কাজগুলি করতে হবে। ফলে পুলিশ বাহিনী কী হয়, জনগণের বন্ধু হয়ে ওঠার কোনো সুযোগ নেই। দেখেন, যারা নাকি আমাদের দেশে পাবলিক সার্ভিস যারা করে,
তাদেরকে আমাদের সংবিধানের ভাষায় বলা হয়ে থাকে প্রজাতন্ত্রের কর্মচারী। জি, হওয়ার কথা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের কর্মচারী। প্রজাতন্ত্রের কর্মচারী মানে হলো জনগণের কর্মচারী। কিন্তু মজার বিষয় হলো আজকে এখনও সেটা বিদ্যমান আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল, এখনও সেটা বিদ্যমান আছে। আপনি একজন ওসির কাছে গিয়ে একজন সাধারণ নাগরিক যদি স্যার না বলেন তাইলে তার গায়ে জ্বালা ধরে। খবর আছে। অথচ সেই ওসি সাহেব আমাকে কিন্তু স্যার বলার কথা। আচ্ছা, আমি আমার টাকা বেতন পাই, একজন সাধারণ নাগরিকের টাকায় সে বেতন পায়, অর্থাৎ এই নাগরিকদের কর্মচারী সেই কর্মচারীকে কি করতে হবে? সালাম দিতে হবে, স্যার বলতে হবে। সেই অসভ্য পরিস্থিতি আমাদের দেশে বিদ্যমান। আর সেই জায়গায় সেই পুলিশ বাহিনীকে যদি আপনি রিফর্ম না করেন, তাহলে সেই পুলিশ বাহিনী দিয়ে জনগণের কল্যাণ, জনগণের সেবা, এটা অকল্পনীয়। কাজেই রিফর্ম তো অবশ্যই করতে হবে। অবশ্যই রিফর্ম করা দরকার। তো বাংলাদেশ উন্নয়ন পার্টির আপনার কাছে আসবো। বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি, বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং উনি জীবনের 50 বছরের বেশি রাজনীতি করেছেন। পুলিশকে স্যার বলা কোনো সমস্যা আছে? আপনি কি মনে করেন? না, পুলিশকে স্যার বলা যাবে কেন? স্যার ওনার তো সেবক। স্যার মানে কি? স্যার মানে জনাব, কিন্তু আমরা স্যার বলতে অনেক কিছু বুঝি। পুলিশও যদি আপনাকে স্যার বলে আপনিও বলতে পারবেন? হ্যাঁ, স্যার তো জনাব, কিন্তু অন্য কিন্তু এটা বাংলা আছে মশাই। আপনি যে এখন রাস্তায় যে কাউকে বলেন মশাই, তা আপনাদের কষাই একটা থাপ্পড় মেরে দেবে। হ্যাঁ, অবশ্যই। আমার সাথে ইয়ার্কি করো। আমি মুনম ভাইয়ের কথা প্রেক্ষিতে একটা কথা বলতে হয় যে আমি মনে করি পুলিশ বাংলাদেশে একটা আইনের মূল দ্বারা, একটা সমাজ পরিবর্তনের, একটা দেশ পরিবর্তনের এই পুলিশ এই কাজ করে। আমি মনে করি বিগত যারা সরকার ছিল তারা পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আমার মনে হয় রাজনৈতিকভাবে ব্যবহার না করে তাদের নিরপেক্ষভাবে ছেড়ে দিলে দেশ ও জাতির অনেক কল্যাণ হবে। আজকে পুলিশ বাহিনী এখন আমরা হারে বলতেছি যে পুলিশ বাহিনী না থাকার কারণে অনেক জেলা, থানা, হেডকোয়ার্টার গুলো জ্বালিয়ে পড়িয়ে দিয়েছিল এই সমন্বয়কারীরা। এই কারণে দেখতে পাচ্ছি প্রত্যেক এলাকায় ডাকাত, চুরি নিত্যভাবে হচ্ছে, কারণ পুলিশ নাই বলি। আমি মনে করি আগামীতে যারা ক্ষমতায় আসবেন দলে, তাদের কাছে দাবি থাকবো যে পুলিশকে যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, তাদের নিরপেক্ষভাবে ছেড়ে দিতে হবে, দেশ ও জাতির কল্যাণে যেন তারা কাজ করতে পারে। পুলিশ বাহিনীকে সংস্কারের মধ্যে আপনি বলতে যাচ্ছেন তাদেরকে আরো বেশি জনবান্ধব হতে হবে। এবং পুলিশকে সার করার কোনো কারণই থাকতে পারে না, কারণ এটা যদি সারের অর্থ জনাব হয়ে থাকে সেটা তো ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। আমরা সাধারণত দেখি যে ড্রাইভারকে ড্রাইভার সাহেব, অমুকরে তুচ্ছতা ছিল করে বলা হয় অমুক মিয়া। তা আসলে তো মিয়া অনেক বড় পদবি ছিল একসময়। এখন সাধারণত তুচ্ছ করলে বলে অমুক মিয়া একটু এটা বাজারটা করে নিয়ে এসো। তা এই সম্বোধনের মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাকেই আবার স্যার বলতেন। নারীরা স্যার বলাটা মানে কতটুকু যৌক্তিক আমি জানি না। তো এখন ইদানিং বাজারে খুব প্রচলিত আপা 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 এলিজা আপা, আপনি কি বলবেন বলেন? প্রশ্নটা হচ্ছে পুলিশকে স্যার ডাকা যাবে কি না? এখন আমার দুই ভাইয়ের সাথে আমার দ্বিমত হয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা এই ধরনের প্রশ্ন করা হবে এটা বুঝতে পারি নাই। কিন্তু এই বিষয়ে আমার মানে বক্তব্যটা পজিটিভ। আমি মনে করি যে বলা যাবে, কারণ যে কোনো জিনিস কিন্তু প্রচলন হয় কিন্তু এটা অনেক ভেবেচিন্তে হিসাব নিকাশ করে, এবং শুধু পুলিশ বাহিনী না, যারা অথরিটি, যারা প্রধান আছে তাদেরকে আসলে ওই চিন্তা করেই হয়তো বা মানে কর্তৃপক্ষের প্রধান বা কিছু পুলিশকে স্যার বলা যাবে? অবশ্যই যাবে। পুলিশ আপনাকে কিছু বলবে না, ভাব দেখাবে, ভাই বলবে, আপনাকে ভাই বলবে না, আপনারা তো বলবে, আপা বলবে। কিন্তু অনেক সময় আপনার সাথে ব্যবহার যেটা করবে মনে হচ্ছে সে মনিবের মতো, যেটা বলছিলেন মনিম ভাই, যে পুলিশের আচরণ চেঞ্জ করতে হবে। পুলিশ যদি এখন ওইটাই বলছি যে ব্যবহার তো পরের বিষয়, কিন্তু যেহেতু একটা কাস্টম বা প্রথা আমাদের চালু আছে, সেটার প্রথার মানে বিষয় যদি মানে মানে বাইরে কথা বলে তাহলে তো আমরা তো প্রথা বিরোধী হয়ে যাচ্ছে। তা আমি পার্সোনালি প্রথা বিরোধী হতে চাই না, এবং এটাতে যে কোনো দলের পক্ষে বা কোনো গোষ্ঠীর পক্ষে এটার জন্য না। এবং ওই যেটা আগেই বললাম যে আপনার সে যেহেতু একটা অথরিটি, সে প্রধান। আর সাধারণত ধরেন আমাদের তো কোনো একটা বিচারের জন্য যেতে হলে তো থানায় যেতে হয়, তো সেক্ষেত্রে সবচেয়ে এখানে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌজন্যতার দরকার আছে। ওসি, হ্যাঁ সৌজন্যবোধ। তো সেখানে আমি একজন
আমি যদি তার সমান সমান বয়সও হই বা সিনিয়রও হই, তারপরও যেহেতু সে মানে আমার আমার মানে সমস্যাটা তো সেই সমাধান করে দিবে। জি। হ্যাঁ, আমি যদি আমার সমস্যা অন্য কারো কাছ থেকে করতে পারতাম তাহলে তার কাছে যেতাম না। আচ্ছা। যেহেতু আমি তার কাছে বিচার প্রার্থী বা সাহায্য প্রার্থী, আমরা তো কোর্টে গেলেও একজন সিনিয়রকে আমরা স্যার বলি। হ্যাঁ, একজন জুনিয়র উকিল একজন সিনিয়র উকিলকে স্যার বলে। তো আবার একজন বিচার প্রার্থীও একজন উকিলকে যে স্যার বলে, ভাইও বলে। এবং কোর্টে আমি যেহেতু নিজে যাই সে কারণে আমি জানি, কোর্টে আমি একটা জিনিস দেখেছি যে কোর্টে একজন উকিল আর একজন উকিলকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি স্যার বলে, ভাইকে বলে কম। আচ্ছা। আমরা যেমন ইলেকশন অনেক সময় আমরা বলতাম যে অমুক ভাইকে ভোট দিই, তখন তারা বলতো যে কেন ভাই বলছেন, কেন ওনাকে স্যার বলবেন। হ্যাঁ, তো যাই হোক এই একটা প্রথা প্রচলিত। মানে হ্যাঁ, শুধু রাজনীতির পরিভাষায় শুধু বলা হয় আমার ভাই তোমার ভাই, হ্যাঁ, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসনিক আমলাতান্ত্রিক ওখানে ভাই নাই। হ্যাঁ, ওটা আসলে ওই প্রচলনটা নাই। এবং আচ্ছা। রাজনীতিতে ওই কারণে আসছে যাতে করে একজন অফিসারকে ভাই স্যার ডাকবে, কোনো সমস্যা নাই, কিন্তু একজন নাগরিক কেন স্যার ডাকতে বাধ্য হবে? না, এখন একজন অফিসার আরেকজন আমি এ প্রসঙ্গে আপনার সঙ্গে একটু শেষ করি কথাটা, প্রসঙ্গ উঠে আবার অন্য জায়গায় যে ও মানে অধীনস্থ কিন্তু সে স্যার বলার কোনো দরকার নাই, কারণ সেই সিস্টেম তো আমাদের প্রচলিত নাই। আচ্ছা। হ্যাঁ, অতএব সিনিয়র মানে জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে স্যার বলবে, যে বিচার প্রার্থী সেও তাকে যে স্যার বলবে, এতে কোনো আমার মনে হয় না আমার মনে করার জন্য না, এটা একটা কাস্টম আমাদের দেশে। আর আমি অন্য একটা প্রসঙ্গে কথা বলতেছি, অন্য প্রসঙ্গে এখন এই পুলিশের বিষয়ে একটা কথা হয়েছে যেটা আপনারা জানেন না, পুলিশের কিন্তু ড্রেস পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ওই প্রসঙ্গে আমরা আসবো। না, আমি ওইটাই বলতেছি, ওই প্রসঙ্গে আসার জন্য হয়তো তখন কথা বলতে ভুলে যেতে পারি। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যক্তিগতভাবে আমার তাকে অতটা চিনি না, কিন্তু সে কিছু তাকে ভালো বক্তৃতা বিবৃতি দিচ্ছে। তো সে একটা সুন্দর কথা বলেছে যে পুলিশের পোশাক পরিবর্তনের সাথে সাথে পুলিশের মানসিকতারও পরিবর্তন হওয়া দরকার। আচ্ছা, এই কথাটা আমি কালকে পেয়েছি, কথাটা আমার কাছে খুবই মানে খুবই ভালো লাগছে এবং জিনিসটাকে খুবই আমিও দেখেছি, মানে মানসম্মত একটা কথা মনে হয়েছে। আমিও দেখেছি পুলিশের পোশাক পরিবর্তনের যে নমুনা, তাতে র্যাবের কালো ড্রেস দূরীভূত হয়েছে, পুলিশের পোশাকটা একটু কম কালারফুল হয়েছে, যদিও এ নিয়ে মন্তব্য আলোচনা আমরা আরেকদিন করব। তবে আপনি বলেছেন পুলিশকে স্যার ডাকা যাবে, এটা সৌজন্যতার অংশ বিশেষ, কিন্তু এখানে নানান প্রশ্ন উপস্থাপিত হয়েছে। নারী না, আপনাকে বলবো, আপনি আবার পরে বলবেন। একটা কথাই বলি, এখানে এখানে নারী পুলিশ বা নারীরা যে কোনো জায়গায় যখন প্রধান আছে, এই একটা সিস্টেম কিছু কিছু জায়গায় প্রচলনের চেষ্টা করা হয়েছিল যে, বা এখনো হয়তো আছে, তাকেও স্যার বলার জন্য পুলিশের মধ্যেও আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিন্তু স্যার বলা হতো না, প্রধানমন্ত্রী আমাদের এই এখন আগের প্রধানমন্ত্রীকে আপা বলা হতো না, প্রধানমন্ত্রীকে স্যারই ডাকতো। যাই হোক, আচ্ছা, এই বিষয়ে আপনার কাছে আসবো। আপনি না আমি কোর্টেই দেখছি এবং স্যার আমি উকিল মানে আপনার পুলিশের মধ্যেও দেখছি যে সিনিয়র অফিসার বা সিনিয়ররা যদি মানে মানে মহিলা হয়, নারী হয়, সেক্ষেত্রে স্যার বলে। তো আমার মনে হয় এটাও তো আবার কথা বিরোধী হয়ে যায়, তাদের জন্য তো আলাদা শব্দ আছে আমরা। অতএব আমাদের সিস্টেমে যেভাবে আছে সেভাবে চলাটাই। আমরা গ্রিন পার্টি প্রতি মঙ্গলবারে আলোচনা করব, শনিবারে একটা করব। এইটা মেট্রো রেল স্টাইলে আলোচনা চলবে। মেট্রো রেল হচ্ছে আপনার দ্রুততম সময় ঢুকতে হবে, অন্য পেঁচা গেলে হবে না, এবং দ্রুততম সময় বাড়াইতে হবে। আপনাদের সময় খুব সংক্ষেপ, আবার ঘুরে আপনি পাবেন। প্রয়োজনে কাগজ কলম দেওয়া হয়েছে, নোট রাখবেন। আব্দুল মনেম ভাই, বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক। আমি অনেক সময় তাকে দুষ্টুমি করে বলি যে আপনি অসাধারণ সম্পাদক। আচ্ছা, আপনি এই প্রসঙ্গে আর কি জন্য বলতে চাইছিলেন? আমি বলতে চাচ্ছিলাম, এলিজা যে কথা বললেন, এলিজার কথার ভিতরে যে জিনিসগুলি আসছে, একটা শব্দ আসছে কর্তৃপক্ষ। আচ্ছা, আপনি যদি নাকি কোথাও যান, কোনো একটা অফিসে যান, এখনো সেটা রয়ে গেছে, ধরেন নির্দেশনা আছে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করুন, জি, নিচে লেখা আদেশক্রমে কর্তৃপক্ষ। আচ্ছা, এখন এই কর্তৃপক্ষ কারা যদি নাকি প্রশ্ন করা হয়, এই কর্তৃপক্ষ কারা? আচ্ছা, আর নির্দেশনাটা বা আদেশটা কাকে দিলেন? আমি যে সেখানে সেবা গ্রহীতা, আমাকে দিলেন। আমাকে যদি নাকি উনি এই আদেশ করতে পারেন, তাহলে উনি আমার কর্তৃপক্ষ। আচ্ছা, আর উনি যদি নাকি কর্তৃপক্ষ হন, আমি কে? আমি এই দেশের নাগরিক। আচ্ছা, নাগরিক আমি, আমার টাকায় উনি বেতন পান, ওনার সংসার চলে, ওনার পোশাক হয়, বাসা ভাড়া হয়, সমস্ত কিছু হয়। আচ্ছা, আর সেই জায়গায় কিনা উনি আমাকে আদেশ করেন, এটা হলো ধৃষ্টতা। আচ্ছা, হ্যাঁ, এখানে অনুরোধ ক্রমে হলে ঠিক থাকবে। হ্যাঁ, অনুরোধ ক্রমে যদি নাকি হয়, সেটা হইতে পারে। উনি আমাকে আদেশ করতে পারেন না। এই যে কর্তৃপক্ষ, যাদেরকে আপনি কর্তৃপক্ষ বলছেন, তারা হইল আমাদের চাকর।
চাকরকে আপনি বলবেন কর্তৃপক্ষ, সেটা রাষ্ট্র হয় না, রাষ্ট্র থাকে না। আচ্ছা আচ্ছা। রাষ্ট্র হইতে গেলে তারা হবে চাকর, তারা কি কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, কর্মচারী হিসেবে তারা এই সেবা আমাকে দিবে। আমি যখন নাকি পুলিশ বাহিনীর কাছে যাব অথবা যার কাছেই যাই, উনি যে টেবিলে বসা আছেন সেই টেবিলের দায়িত্বটাই হলো আমাকে সেবা দেওয়া। আচ্ছা আচ্ছা। সেই টেবিলের দায়িত্বটাই হলো আমাকে সেবা দেওয়া। যদি নাকি আমাকে উনি সেবা না দিতে পারেন, তাহলে উনি এই টেবিলে বসতেই পারেন না, এই চেয়ারে বসতে পারেন না। আচ্ছা আচ্ছা। কাজেই আমি যখন নাকি যাব, ধরেন আপনার একটা নেম প্লেট এখানে লাগানো আছে, আমি সেটা দেখে এই নামে ওনাকে সম্বোধন করতে পারি, জনাব আমির হোসেন, জনাব আবুল কালাম, কালাম সাহেব। আমি এইভাবে সম্বোধন করতে চান, এইভাবে সম্বোধন করব, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। যদি নাকি এমন হয়, ধরেন আমি বয়সে অনেক ছোট, উনি বয়সে বেশ বড়, তখন ভাইজান ডাকতে পারি, ভাই সাহেব ডাকতে পারি, অথবা কেউ স্যারও ডাকতে পারি। কিন্তু যদি কারো আত্মীয় হয়, দুলাভাই ডাকা যাবে? আচ্ছা, সেটা তো ভিন্ন জিনিস, আত্মীয়তার প্রসঙ্গটা ভিন্ন। আচ্ছা, যাই হোক, আবার আমি যদি নাকি ওনার থেকে বয়োজ্যেষ্ঠ হয়ে থাকি, উনি আমাকে সম্মান করে এই কথা বলবেন এবং উনি আমাকে স্যার বলতে পারেন, এটা হইতে পারে। কিন্তু আমি ওনাকে স্যার ডাকবো, এটা হইতে পারে না, এটা কোনো কালচার না। এটা আমাদের ব্রিটিশদের দেওয়া কালচার, এটা আমাদের দেশের কালচার নয়। এই কালচারকে আমরা ভেঙে দিতে চাই। কিন্তু এটা তো আইনে নাই, প্রচলিত আছে। এটা প্রচলিত, ব্রিটিশরা এটা তৈরি করেছে। আপনি যদি প্রচলিত আইন, আপনি যদি তাকে স্যার না ডাকেন, তাতে তার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সেবা কাটেল করার অধিকার তো তার আছে। সেদিক চিন্তা করলে আমাকে তো মান সম্মান দিচ্ছে না, আমি তার সেবাটা ওইরকমই সাইজ করে দিব, সেখানে আপনার ঝুঁকি থাকবে কেন? আইনগতভাবে সে পারে না, কারণ তার দায়িত্বটাই এখানে। যদি নাকি সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়, তাহলে আমাকে সে সেবা দিতে পারে। অনেক সময় হয়, আমি আপনার আলোচনার প্রেক্ষিতে একটু মানে এখানে একটু লেজুর ভিত্তি করছি, যেহেতু আমাদের আলোচনাটা শুধু আলোচনার তাত্ত্বিক থাকবে না, এখানে একটু রসিকতাও হচ্ছে। অনেক সময় আমরা হোটেলে গিয়ে যে বয় আমাদেরকে খাবার দেয়, তাকে একটু বেশি মহব্বত করি, অনেকে মাথায় হাত দেয় যাতে একটু মাংসটা ভালো দেখে দেয়। সার্ভিস পাবার ক্ষেত্রে যদি আপনি একটু মানে কাটিসি করেন, ওসি সাহেবকে স্যার ডাকেন, তাহলে ওসি সাহেব খুশি হয়ে আপনার ভালো সার্ভিস দিতে পারেন। কি আজকে আসতেছে কি ইব্রাহিম ভাই, আপনি আমার প্রশ্নের ধরনটা শুনে নিন। গ্রিন পার্টি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক, সেটা হচ্ছে যে পুলিশের তো একটা সেবা দানের কিছু কৌশল আছে না? এখন সেই সেবাটা আপনাকে নিতে হলে তো আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আপনি যদি একটু ওসি সাহেবকে, যেমন এলিজা রহমান বলছিলেন, একটা কাটিসি, একটা ভদ্রতা, আমি যদি একটু সম্মান করি, স্যার কেমন আছেন, আপনার শরীরটা কেমন, বা আপনি আমার এই সমস্যা করছে কি, তাহলে কি আপনার সার্ভিসটা একটু ভালো পাওয়ার সম্ভাবনা আছে না? আসলে স্যার ডাকাটা হচ্ছে ভদ্রতা, আমরা ভদ্রতার খাতিরে আমরা স্যার করতে পারি। কিন্তু মোনাম ভাই যে বললেন যে আমি আপনার স্যার ডাকবো আর আপনি আমার ডাকবেন না, মানে এখানে একটা বিষয় আপনাকে সহজ করে দিই, আপনাকে বক্তব্য দিতে সুবিধা হবে আপনার আলোচনা করতে। যে ৭২ সালের সংবিধানের একটা ধারায় আছে যে নাগরিক সকল ক্ষমতার উৎস, এরকম কিছু, কিন্তু ওর পরে কিন্তু একটা লেজুর ভিত্তিক কোটা আছে, ধারা আছে, সেখানে তার সংসদের মাধ্যমে প্রয়োগ করতে হবে। তার মানে আপনার নাগরিকের সব ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু ক্ষমতা প্রয়োগ করতে হলে সংসদের মাধ্যমে করতে হবে। আর যেই সিস্টেমে সংসদের প্রধানমন্ত্রীকে ক্ষমতায়ন করা হয়েছে, মানে সব কিছুই ক্ষমতার প্রধান দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী। তো আমার আলোচনাটা প্রধানমন্ত্রীর পর্যায়ে না, আলোচনাটা হচ্ছে পুলিশকে যদি একটু তেল মারেন বা একটু বিনয় করেন, আপনি কাটসি দেখান, সার্ভিসটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনি এলিজা রহমানের বিষয়টা উনি বললেন যে অবশ্যই কাটসি মেনটেন করা যেতে পারে, আর মনিম ভাই কিন্তু কাটসি রক্ষা করা যেতে পারে না তা বলেন নাই। উনি বলছেন সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, কে সিনিয়র কে জুনিয়র, এটা সবগুলো বিবেচনা। আপনি কি বলবেন? আমি তো আগেই বলেছি, স্যার বলাটা হচ্ছে যে কাউকে বলতে পারে, স্যার বলাটা হচ্ছে ভদ্রতা, আমি ভদ্রতার খাতিরে আমরা স্যার বলতে পারি। আসলে পুলিশকে যদি আপনি স্যার সম্বোধন করেন, হয়তো সে আপনার প্রতি খুশি হয়ে আপনার কাজটা সুন্দরভাবে করার জন্য চেষ্টা করবে বা দ্রুত করে দেবে ভদ্রতার খাতিরে। আর অ্যাকচুয়ালি কিন্তু পুলিশ যে খারাপ তা আমি বলবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুলিশকে খারাপ করানো হয়েছে। কিভাবে করানো হয়েছে? পুলিশকে আমরা রাজনৈতিক পরিমণ্ডলে
জড়িয়ে নিয়েছি। যারা ক্ষমতায় যায় তারাই পুলিশকে বিভিন্ন তাদের স্বার্থ রক্ষার জন্য স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা দিক হচ্ছে আর্থিক দিকটা। আর্থিক দিকটা বিভিন্নভাবে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করার জন্য, পুলিশকে ব্যবহার করার জন্য অবৈধ আর্থিক লেনদেনটা করে থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি। দুর্নীতির সঙ্গে পুলিশের অনেকখানি জড়িত এই আর্থিক অভিযোগ লেনদেনের রয়েছে। কারণে পুলিশ মানুষকে ন্যায়ের পক্ষে সেবা দিতে তা ইয়ে করে না, মানে আপনার সেবা দানের পক্ষে তারা থাকে না, যার কারণে মানুষ ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়। বঞ্চিত হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার কারণে আপনি যে আগে একটা কথা বললেন, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, এটাই আমাদের সাবজেক্ট। হ্যাঁ, এটাই মূল কারণ এখানে হয়ে যাচ্ছে। একটা হচ্ছে রাজনৈতিক কারণ, রাজনৈতিক বলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে অবৈধ সুবিধা নেওয়ার জন্য এক পক্ষকে দাবিয়ে রাখার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য আর্থিক লেনদেনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করে যাচ্ছে। এই কারণে পুলিশের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলেছে এবং জনগণ পুলিশের প্রতি নির্ভর করতে পারছে না। আচ্ছা আচ্ছা। এই কারণ, এইসব কারণে দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। আচ্ছা, সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং পুলিশ প্রশাসনের আমূল সংস্কার করতে হবে, তাহলে মানুষের আস্থা পুলিশ প্রশাসনের প্রতি ফিরে আসবে। তো খুবই চমৎকার বলেছেন। আমাদের আজকে আলোচনার বিষয় যদিও ছিল সীমান্ত উত্তেজনা, সেই সাথে দুই এলাকাবাসী, দুই দেশের মানুষ রাস্তায় নামা আসার কারণে পুলিশ বলেন, বিজিবি বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা বা তাদের দুর্বলতার প্রশ্ন ধরেই আমরা আস্তে আস্তে হাঁটি পা করে পুলিশের ঘরে গিয়ে পৌঁছলাম। পুলিশের যখন সালাম নিয়ে কথা উঠলো, পুলিশকে সম্মান করা নিয়ে নানান কথা উঠলো, কিন্তু পরবর্তীতে আপনি আরেকটা এজেন্ডা খাড়া করলেন যে পুলিশের দুর্নীতি। মানে শুধু সালাম দিলে অনেক সময় কাজ হয় না, অনেক সময় কালামেও কাজ হয় না, তাদের পয়সা দিতে হয়। তো আলোচনার আমরা যেহেতু এক একজনের কাছে বেশি সময় ক্যামেরা ধরছি না, একটু দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোখলিসুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে, আমরা কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে গেল। আমরা দেখলাম যে পুলিশকে অনেক সময় সালাম দিলেও কাজ হয় না। মানে সালামের প্রশ্ন তো পুলিশকে স্যার ডাকা, এটা তো নানান মিথস্ক্রিয়া আমরা ব্যাখ্যা করলাম, ডাকা না ডাকার পক্ষে বিপক্ষে, কিন্তু পরে দেখা গেলো যে এখানে পুলিশ অনেক সময় পয়সা দিলেই স্যার না ডাকলেও চলে। তাহলে পয়সাটা পুলিশে খায় না পুলিশে পয়সা খায়, এটা ব্যাখ্যা করবেন। এখনও কিন্তু আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম মাইক্রোতে, তখন দেখলাম যে রামপুরা ব্রিজের ওখানে ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করিয়ে আমার ড্রাইভারকে, আমার পরিবারের সবাই যাচ্ছিলাম, ড্রাইভারকে মানে একটা কানে প্রস্তাব দিল। ড্রাইভার 500 টাকা নিয়ে হাতে গুঁজে দিল। পরে আমি একটু পিছনের দিকে ছিলাম, আমি বললাম যে ওই পুলিশের যে কর্মকর্তা ট্রাফিক পুলিশের, তার নাম কি জেনে আসো। আমার হাতে ফোনে লাইনে ছিল যারা এই এলাকার ট্রাফিক পুলিশের ইনচার্জ, তাকে আমি ধরলাম, আপনার লোকে পয়সা নিয়েছে বলে তার নাম বলেন তাড়াতাড়ি। আমার ড্রাইভারকে বলে যে নেম প্লেটই নাই, নাম বলবো কেমনে। পরে শেষমেশ সুরাহা সম্ভব হয়নি, তারা আরেকজন তৃতীয় পক্ষের মাধ্যমে অন্য একটা ছেলে, সেখানে সে পুলিশের লোক না, সে একটা কাগজ বইয়ের মধ্যে নিচে দিয়ে টাকা দিয়ে দেওয়া হলো এবং সেই টাকাটা আস্তে আস্তে পরে হয়তো সেই ট্রাফিকের দায়িত্বরত কর্মকর্তার পক্ষে চলে যাচ্ছে। তো তাদেরকে তো ঘুষ বাণিজ্য থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। মোখলেস ভাই, একটু আপনার ভাষায় বলেন। আমি একটা জিনিসই বলবো, মুনাম ভাইয়ের একটা কথা আমার খুব লাগছে। চাকর বলছে, ভালো লাগছে না খারাপ লাগছে? খারাপ লাগছে। চাকর কাউকে বলা যাবে না, সে চাকরি করে চাকর হইতে পারে। চাকর মানে কি? সেবক। যে চাকরি করে সে কি চাকর নাকি? না, চাকর বলে প্রজাতন্ত্রের চাকর। হ্যাঁ, এটা কেমন জানি লাগে, একটা মানুষের চাকর বলা মানে কেমন জানি। সেবক, তো এই সেবা করতে এসে সেবক। আমি বলতে চাই যে এই ঘুষ যে পুলিশ নেয়, এটা কিন্তু পুলিশ কিন্তু দেয় না, দায়ী প্রশাসন। আমরা প্রশাসন যদি আজকে ধরে নিই যে আমি আপনার ঘরে বসে আছি, এখন যদি আপনি আমাকে কন্ট্রোল না করেন, আপনি আমাকে আমি আপনার চারিকে বসে পড়লাম,
আপনার একটা জিনিস হাতাহাতি করলাম, কিন্তু আপনি যদি সেই আইনগুলো যদি প্রয়োগ না করেন, সে যে তো দোষ আপনারই হয়। কারণ আমি মনে করি পুলিশ প্রশাসনের কোনো দোষ নেই, দোষ হলো প্রশাসন এবং সরকার সিস্টেমের। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আর আজকে আমি দেখতে পারি যে আগের চেয়ে কিন্তু পুলিশ অনেকটা রাজনৈতিক কারণ অনেকটা ভালো হয়েছে। আমি রাস্তায় দেখি অনেক ট্রাফিকরা ডিউটি করতে গিয়া কোনো বাস থামায় না। আচ্ছা, আগে কিন্তু থামাইতো, কারণ জানে এই যে পয়সা পাইতো, টুরিস্ট পাইতো, এই যে থামাইতো। আমি মনে করি যে কিছুটা পুলিশ প্রশাসন ভালো হয়েছে, এইভাবে যদি চালিতে পারে। কারণ প্রশাসন সঠিক হলে পুলিশ কিন্তু ঘুষ খাবে না। আচ্ছা, আইনটা প্রয়োগ করতে হবে ভালো করে, তাহলে ঘুষটা আস্তে আস্তে উঠে যাব। এই বলি আমি। পুলিশের ঘুষ থেকে ফিরে আনার জন্য পুলিশেরও কিছু দাবি দেওয়া থাকে। অনেক সময় পুলিশ বলে আমরা ঠিকঠাক মতো মানে আমাদের সুবিধা পাই না, আমরা পরিশ্রম করি, ঠিক মতো ভেহিকেল পাই না, অনেক অনেক সমস্যা আছে। সেই ক্ষেত্রে পুলিশকে ঘুষমুক্ত করার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে পুলিশের পকেটেই থাকার দরকার নাই, পুলিশকে ডেবিট কার্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন এবং সেটা পর্যাপ্ত থাকতে হবে। যাতে পুলিশ যদি ঘুষ খাওয়ার এক ধরনের রোগ আছে, তাহলে সেই রোগ সারানোর জন্য পুলিশের পর্যাপ্ত বেতন দিয়ে দিতে হবে। কেননা সমাজের 100 টাকার অন্যায় থামানোর জন্য পুলিশকে 10 টাকা দিলেই খুশি। আমি মাস দিয়ে আপনার বলি, আপনার কাছে আসবো, আপনি যে কথা আপনার কথাটা আমাকে বলতে হবে। বলবো, আমি আগে শেষ করিনি। আমার খুব কষ্ট লাগে। আপনি এই ননসের বাইরে যাবেন না, আমি শেষ করে আপনার কাছে আসতেছি। পকেট থাকবে না, এটা কেমন? আমার মনটা যদি পকেট হয়, তাহলে পকেট দিয়ে কি হবে? পকেটে তো আমার কলমটা থাকতে পারে, কাগজ থাকতে পারে, কিন্তু পকেটে শুধু টাকাই থাকে না, কাগজ থাকে, নথিপত্র থাকে, অনেক ডকুমেন্টস থাকে। আপনি কেন পকেট থাকতে না করেন? মনের ভিতরে পকেট থাকতে হবে। আমার কাছে আপনার আপনি প্রবীণ রাজনীতিবিদ, আপনার কথাটা আমার খুব ভালো লাগছে, হৃদস্পন্দন হয়েছে। কেন পকেট থাকবে না? কিন্তু এটা একটা দলীয় প্রস্তাব আর কি, যে পকেট ছাড়া ডেবিট কার্ড হওয়া যায় কিনা। এটা পকেট মানে কাপড়ের পকেট না, মানে একটা সিস্টেম চেঞ্জ করার জন্য এটা করা যায় কিনা। পুলিশের পোশাক পরিবর্তন হতে পারে, পুলিশের ডেবিট কার্ড সিস্টেম হতে পারে, ফ্যাসিলিটি বাড়তে পারে, পুলিশের বেতনও বাড়তে পারে। যেহেতু পুলিশের করাপশনের উপর নির্ভর করে অনেক অনেক অন্যায়গুলোকে সমাজে গঠিত হয়। তো আপনি আমার উপর রাগ করবেন না, সঞ্চালক হিসেবে আমি আবার পকেট ফেরত দিয়ে দিলাম। তো অবশ্যই পকেট থাকুক আর নাই থাকুক সেটা ভিন্ন ব্যবস্থা, কিন্তু এখানে আপনার কাছে আসবো, আমি মনম ভাইয়ের কাছে ওই বিষয়টা নিয়ে একটু যাব। সেটা হচ্ছে যে পুলিশের পোশাক পরিবর্তন, পুলিশের পকেট এর পরিবর্তনের ডেবিট কার্ড সিস্টেম করা যায় কিনা, পুলিশের পার্সেন্টেজ বাড়ানো যায় কিনা, সেই সাথে পুলিশ যাতে করাপশন না করে তার জন্য মনিটরিং সিস্টেম বিল্ড আপ করা যায় কিনা। আমরা গ্রিন পার্টি থেকে বলেছি যে যদি কখনো কোনো পুলিশকে ঘুষ খাওয়ার খবর শোনেন আপনারা যে কোনো জায়গায় আমাদের ইনবক্স করবেন। আমরা বাংলাদেশের শত শত সহস্র পেজ, গ্রুপ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল আমরা শক্তি প্রদর্শন করি না, কিন্তু মাটির নিচে আমাদের প্রচণ্ড রকমের শক্তি আছে, তা অনেকে অনুধাবনই করেন নাই। কোনো পুলিশের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে ইনবক্স করবেন, আমরা আইডেন্টিফাই করব পুলিশের অভাব কোথায়। সরকারকে বলবো তার অভাব আগে মেটাও, যাতে তাকে দুর্নীতি থেকে ফেরত আনা যায়। মনে ভাই এ বিষয়ে আর কিছু বলবেন? আমি একটু নারী নেত্রী এলিজা রহমানের কাছে চলে যাব। বলা উচিত। প্রথমে আমাকে বলে ইব্রাহিম সাহেবের একটা কথা থেকে আমি শুরু করতে চাই। ইব্রাহিম সাহেব একটা কথা বলছেন যে স্যার বলার ভিতর দিয়ে, নমনীয়তার ভিতর দিয়ে তার কাছ থেকে আমরা সার্ভিসটা সহজে পেতে পারি। বাস্তব অবস্থাটা ইব্রাহিম সাহেবের কথার প্রেক্ষিতে আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক গ্রিন পার্টি ইব্রাহিম সাহেবের। জি, আচ্ছা, যদি নাকি সেটা হয়, বাস্তব অবস্থাটা হলো যারা আমাদের যে ধারা, সমাজের যে ধারা, আমাদের প্রশাসন যেভাবে সাজানো আছে, আপনি যত বেশি নমনীয়তা তাদের প্রতি দেখাবেন, তারা তত বেশি আপনার উপর চড়াও হবে, ঘাড়ে উঠবে। হ্যাঁ, ঘাড়ে উঠবে। অবস্থাটা কিন্তু এমন। আচ্ছা, আর যদি নাকি যিনি সম্বোধনটা করলেন জনাব করিম বা করিম সাহেব, আমার কাজটা করে দেন, আমার এই কাজটা করে দেন, তার কাজটা যত সহজে করবে, আর যিনি গিয়ে বলবেন যে স্যার আমার কাজটা করে দেন, আচ্ছা দেখেন তো আমার কাজটা করে দেন, হ্যাঁ, তার কাজটা তত সহজে করবে না। বাস্তব অবস্থাটা কিন্তু আমাদের এরকম। আচ্ছা আচ্ছা, গেল। তারপরে মুখলেস ভাইয়ের যে কথা, কি জানি মুখলেস ভাই সর্বস্বীকৃত পুলিশের পকেট যেটা, পুলিশের পকেট না রাখা, আমার পকেট থাকবে, আপনার পকেট থাকবে, পুলিশের পকেট থাকবে না, এটা কি অমানবিক নয়? তাকে হিউমিলিয়েট করা নয়? হ্যাঁ, অবশ্যই পুলিশের পকেট কেন থাকবে না। আচ্ছা, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে ডেবিট কার্ডের মাধ্যমে তারা যদি কিছু খরচ করেন, তাহলে সরকারের বরাদ্দকৃত টাকা
তো সেক্ষেত্রে তাদের আরো ফ্যাসিলিটিস বেশি দেওয়া হলো, কিন্তু পকেট যে টাকাটা নিয়ে পকেটে রাখবে, পকেটটা যদি না থাকে তাহলে একটু অনুৎসাহিত করা হয় কিনা, আমার বক্তব্য ভুল থাকতে পারে, সেটা অপমানজনক হবে। নিরুৎসাহিত করা যায় কিনা? সেটা অপমানজনক হবে। আচ্ছা, অপমানজনক হবে। অপমান করার দরকার নেই। পুলিশ হ্যাঁ, বাহিনীর সদস্য বা যে কোনো সদস্য এই সমাজেরই অংশ, এই দেশেরই নাগরিক। আপনাকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাতে যেতে হবে, সেটা নিশ্চিত করতে হবে সে যাতে দুর্নীতি না করে, অর্থাৎ দুর্নীতি করার মতো এই প্রসঙ্গ হয়ে গেছে। হ্যাঁ, জি, দুর্নীতি করার মতো কারণটা যাতে না থাকে, আপনাকে দুর্নীতি করার কারণটা দূর করে দিতে হবে এবং দুর্নীতি করার রাস্তাটাও বন্ধ করে দিতে হবে। পুলিশ বলেন, আপনি বলেন। দুর্নীতি করার কারণ এবং দুর্নীতি করার রাস্তা দুইটা আপনাকে বন্ধ করতে হবে। এই দুইটা যখন নাকি আপনি এনশিওর করতে পারবেন, তাহলে পুলিশ প্রশাসন, সুশাসন, জি বলেন। তাহলে পুলিশ এই দুর্নীতি করবে না, অপকর্মটা করবে না। আবার পাশাপাশি আপনি যে জিনিসটা দেখেন, আমাদের যে প্রশাসন যেভাবে সাজানো, আমাদের বেতনের যে স্কেল, বেতনের স্কেল সর্বনিম্নটা হলো ৮,২৫০ আর সর্বোচ্চ হলো ৮৮,০০০। আচ্ছা, বর্তমানে স্কেল এটা তো চরম অবিচার, চরম অবিচার। বাস্তব অবস্থাটা আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলি তো হলো আমাদের সাধারণ প্রয়োজন। এই সাধারণ প্রয়োজনটা, এই যে ৮,২০০ টাকা যাকে বেতন দিচ্ছেন, সে সর্বসাকুল্যে সরকারি না, যেহেতু এই ১৭,০০০ টাকা দিয়ে একটা পরিবার কোনো ক্রমেই বেঁচে থাকার সুযোগ নাই, একজন পুলিশের কনস্টেবল তার বেতনটা তা সে কিভাবে করবে? আবার পাশাপাশি আপনি কি দিলেন, তার যে উপরস্থ অফিসার, এই যে ডিজি সাহেব, পুলিশের মহাপরিচালক, কি জানি তাকে বলে আইজি সাহেব, এই যে আইজি সাহেবকে বানাইলেন, সেই আইজি সাহেবের বেতনটা হলো মিনিমাম বোধ হয় ৭৮,০০০ টাকা। সে ৭৮,০০০ টাকার স্কেলে অন্তত ১,৩০,০০০ টাকা সে পায়। আচ্ছা, ৩ লাখ টাকা যদি সে পায়, আর সে সর্বনিম্নটা পাচ্ছে কত? ১৭,০০০। ১৭,০০০-এর কত গুণ হয়? ৩ লাখ, প্রায় ১৮-১৯ গুণ, অনেক গুণ। এই যে কনস্টেবল একটা পরিবার গঠন করবেন, একটা বিয়ে করবেন, এই যদি আমরা ধরে নেই, তাহলে ওই যে উপরস্থ, আমার ভাষায় সরাসরি বলে ফেলি, আমি যে সমাজটাতে বাস করছি, যারা নাকি এই বেতনের স্কেলটা যারা নাকি তৈরি করে, এই সব ইতর প্রাণীরা, সেই অসভ্য প্রাণীরা এটা তৈরি করেছে যে দেখেন, যদি নাকি কনস্টেবল একটা বিয়ে করে, একটা সংসার করে, তাই সেই জন্য 18টা বিয়ে করবে, 18টা সংসার করবে। করে দেন না, বিয়ে করে দেন না, 18টা সংসার বউ জেলে মানে এই যে বেতন বৈষম্য, হইতে পারে না। এই যে বেতন বৈষম্য আপনাকে করতে হবে আমাদের চাহিদা। এই যে আমি সাধারণ প্রয়োজনের কথা বললাম, সাধারণ প্রয়োজনটা মোটামুটি ভাবে সব মানুষের সমান প্রয়োজন। আপনি কি উপরের লেভেলে যে বেতনটা ৩ লাখের কথা বললেন, সেটা কমাতে বলেন নাকি? অবশ্যই সেটা নিচের লেভেলটা বাড়াইতে হবে, নিচেরটাকেও বাড়াইতে হবে, উপরেরটাও কমাইতে হবে। উপরেরটা কমালে লাভ কি? আপনি নিচেরটা বাড়ান। সেই আর্থিক ক্ষমতা, সেই অর্থনৈতিক ক্ষমতা আমাদের নাই। আচ্ছা, অনেক ব্যাংকে সেই জায়গায় আপনি নিতে পারবেন না পুরোটাকে, আপনার অবস্থাটা যা। আপনি খেয়াল করেন, এখানে আপনি বলবেন যে সেটাও তো আরেকটা অবিচার, তার তো যোগ্যতা অনেক বেশি। হ্যাঁ, যোগ্যতা বেশি। সাধারণ প্রয়োজন এবং বিশেষ প্রয়োজন দুই ভাগে আমরা ভাগ করতে চাই প্রয়োজনটাকে। একটা প্রয়োজন সাধারণ, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং রাষ্ট্রকে প্রদেয় ট্যাক্স বা খাজনা, এই কয়টা হলো সাধারণ প্রয়োজন। সাধারণ প্রয়োজন প্রধানমন্ত্রীর যেমন, আইজি সাহেবের যেমন, কনস্টেবলের তেমন। আচ্ছা, আর বিশেষ প্রয়োজন, পুলিশকে ট্যাক্স দিতে হয়, অবশ্যই দিতে হবে। রাস্তায় বাস করবে, পুলিশের বেতন কমায় ট্যাক্স কাটেল করে দেন। আচ্ছা, ট্যাক্স তো আপনাকে দিতেই হবে, ট্যাক্স এটা হয়তোবা। আচ্ছা, আমরা আজকে আলোচনা আমরা শেষের দিকে যাব, আমি এটা কিন্তু শেষ করে ফেলছি। আচ্ছা দেখেন, তারপরে হলো বিশেষ প্রয়োজন। বিশেষ প্রয়োজনটা যার যোগ্যতা যত বেশি, বিশেষ প্রয়োজন তার তত বেশি। বিশেষ প্রয়োজন যোগ্যতার উপর নির্ভরশীল, সেটা বিভিন্ন জনের বিভিন্ন হয়, কর্ম পরিবেশের জন্য বিভিন্ন হয়। কিন্তু সাধারণ প্রয়োজন, প্রধানমন্ত্রীর চাহিদা সাধারণ প্রয়োজন যা, আমারও তা, তার দেহরক্ষীর তা, একদম মেথরের তা, সেভাবেই আপনাকে চিন্তা করতে হবে। সেই জায়গায় সর্বোচ্চ দেখা যাইতে পারে যে আইজি সাহেবের বেতন যদি নাকি হয় ৩ লাখ টাকা, একজন কনস্টেবলের বেতন হওয়ার কথা ১.৫ লাখ টাকা। আচ্ছা, আপনি বেতন দিবেন, এই মেথড কি আপনার শ্রমবাদে আছে? আমি তো তাই বলি। আচ্ছা, আপনি বেতন দিবেন এরকম, তাহলে সে তো চুরি করতেই হবে। সে চুরি না করে তার কোনো উপায় নেই। আর সে যখন চুরি করবে, তার উপরস্থ অফিসারকে তার পক্ষে রাখতে হবে।
আচ্ছা। তার উপরস্থ অফিসারকে পক্ষে রাখার জন্য তার পকেটে টাকা যাবে এবং তার পরবর্তীতে তার মধ্যে এমন একটা উপরস্থ অফিসারের ভিতরে এমন একটা মানসিকতা আসবে, তাকে না দিয়ে, তাকে যদি টাকা না দিতে পারে তাহলে নিচেরটাকে তারা বিভিন্নভাবে সাইজ করবে। কাজেই ঘুষের যে প্রথাটা এটা থাকবে। তার মানে অর্থাৎ বেতন বেশি হলেই যে ঘুষ খাবে না তার কোনো মানে নাই। অর্থাৎ ব্যবস্থাটা করতে হবে এই যে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আপনি আপনার ছেলে মেয়ে লেখাপড়া নিশ্চিত করতে পারবেন, আপনার চিকিৎসার নিশ্চয়তা পাবেন, আপনার বাসস্থানের নিশ্চয়তা পাবেন, খাবারের নিশ্চয়তা পাবেন এবং রাষ্ট্রকে যে ট্যাক্স দিতে হয় সেটারও নিশ্চয়তা সবকিছু আছে। এরপরে যদি নাকি আপনার উপরে বল প্রয়োগ করা হয়, আচ্ছা আচ্ছা, আপনাকে আপনি তখন যদি পকেট কেটে দেন, পকেট নাই, তখন গিয়ে কার্যকর করতে পারবেন, এর আগে নয়। আপনার এই মন্তব্যের সঙ্গে আমাদের গন্তব্য একই। তো আমি বলছিলাম যে বেতন যতই 3 লাখ দেন তারপর তো তারা ঘুষ খায়। তার মানে আপনার সিস্টেমটা অন্য জায়গায় ঠিক মেরামত করতে হবে। বেতন বাড়াই দিলেও ঘুষ খায়, কমাই দিলেও তো খাই, বলে আমার অনেক অভাব। আপনি বলতে চাচ্ছিলেন যে বেতনের বৈষম্য কমাতে হবে। এক্ষেত্রে অনেক সময় ব্যাংকাররাও ক্ষতিগ্রস্ত হয়। একই ডেজিগনেশন, একই পোস্ট, ক্যাশ এবং জেনারেলের মধ্যে বেতনের ফারাক থাকে এবং অনেকভাবে বৈষম্য করা হয়। সেগুলো বাংলাদেশ ব্যাংকের নজরে আছে কিনা আমি জানি না, এবং অর্থ সংস্কারের সঙ্গে আছে কিনা আমি নতুন করে গ্রিন পার্টির পক্ষ থেকে জানাতে চাই যে ব্যাংকারদের মধ্যে বেতন বৈষম্য কমাতে হবে। পুলিশের মধ্যেও এই যে দূরত্ব, বড় অফিসার ছোট অফিসারের মধ্যে বেতনের দূরত্ব কমাতে হবে। যে বেশি পায় তাকে কমান না কমান, কিন্তু যে কম পায় তাকে বাড়ান। আর আমি কাউকে চটাই দিতে চাচ্ছি না, না হলে আমাকে আবার চিন্তা করবে বড় পুলিশের অফিসার ভাবে যে তুমি বেতন কমাতে চাও। আমি কমাতে চাই না, আমি বাংলাদেশের পুলিশের বেতন বেশিই দেওয়া উচিত যদি তারা ঘুষ না খায়, তাহলে অন্তত পক্ষে উপকার হবে। আমার আলোচনা এখানে শেষ করব। আর কাউকে আমি ক্যামেরা দিব না, একজনকে দিব, এলিজা রহমান। সে এখানে ভিন্ন একটি সাবজেক্টের কথা বলেছে, তার থেকে 2 মিনিট শুনে তারপরে যদি কারোর কোনো সম্পূরক প্রশ্ন থাকে সেটাতে গিয়ে আমরা আলোচনা শেষ করব। এবং আপনারা দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা শনিবার এবং মঙ্গলবার 2 সপ্তাহে 2 দিন বিভিন্ন বিষয়ে আলোচনা করব। এর মধ্যে আগামী শনিবারে আমাদের হিউম্যান রাইটসের আলোচনাও থাকবে, গ্রিন পার্টির আলোচনা তো থাকবেই, এবং মঙ্গলবারও যেটা আমরা বলবো। এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন, দেশের জন্য কল্যাণ করতে চান, তারা নিজেরা অন্তর্মুখী চিন্তা না করে একটু কষ্ট করে আমাদের অফিসে আসেন। 2x2 পুরোনো পল্টন বিজয়নগর পানি ট্যাঙ্কির পাশে, আজিজ অটোসের দোতলায়, জামান সেন্টার এবং পল্টন টাওয়ারের পাশেই আসবেন। একটু আপনার মূল্যবান মতামত আমাদেরকে দিবেন। আপনার মতামতকে আমরা ইউটিউব চ্যানেল, পেজ, ফেসবুক পেজ এবং গ্রুপ, সেই সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আমরা প্রচার করতে চাই। এবং আপনার প্রচার করার জন্য আমাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এলিজা রহমান নির্বাচন সংস্কার নিয়ে কিছু বলবেন, বলার পরে আমরা আলোচনা শেষ করব। আপনি কি বলবেন বলেন? আমি একটু যেহেতু মানে সব কিছুর মধ্যে একটু সাহিত্য বা একটু সুন্দরভাবে উপস্থাপনা আমি বিশ্বাসী, তো আমাদের মুনেম ভাই মানে যেহেতু একবারে পুরো রাজনৈতিকভাবে সব কথা সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, তাকে ধন্যবাদ। তার বিশ্লেষণ বরাবরই আমার খুব ভালো লাগে। তো নির্বাচন সংস্কার নিয়ে যখন কথা হচ্ছে, তো সেই প্রসঙ্গে প্রথম বলতে চাচ্ছি কবির ভাষায়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ এই কথাটি বলে গেছেন অনেক দিন আগে, কিন্তু এই যে এই কথাটা আমি কারণেই বলেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যেমন অনেক শহীদ হয়েছেন, এবং আমাদের এই কিছুদিন আগে ছাত্র গণঅভ্যুত্থানেও অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু আমরা এই মানে তাদের অবদানটা অস্বীকার করে তাদের যে সংস্কারের বিষয়টা, সেটাকেও আমরা পাশ কাটিয়ে যেতে চাচ্ছি যে সংস্কারের এখন আপাতত কোনো দরকার নেই, নির্বাচনটাই দেওয়া উচিত। তো মানে তারা বলছে, তো সেক্ষেত্রে মানে একটা মানে যারা মানে বড় দলগুলি বলছে, সেক্ষেত্রে মানে রাইট বলা হচ্ছে বা নির্বাচনটা দেওয়া উচিত। নির্বাচনের পক্ষে আমি নিজেও আছি, এবং এবং এখন আমার মনে হয় যে বেশিরভাগ জনগণ এবং বেশিরভাগ রাজনৈতিক দলও নির্বাচনই চায়। শুধুমাত্র যারা আন্দোলন সংগ্রামটা করেছে এবং যারা এখন সরকারে আছে। তো এই 2-1টা পয়েন্ট আমি কথাটা বলে আবার মানে বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে
আমাদের যখন আমাদের এই নতুন ব্যবস্থা হয়েছে অন্তর্বর্তী সরকার, তো আবার অন্তর্বর্তী সরকার এসে আবার সংবিধান পরিবর্তন মানে চেঞ্জ করতে চেয়েছে, কিন্তু এটা তাদের মানে তারা করার তাদের কোনো অধিকার নাই। এবং আবার সংবিধানটাও সম্ভবত তারা চেঞ্জ করতে চেয়েছে এই কারণ সংবিধানে অন্তর্বর্তী সরকার ব্যবস্থাটা নেই। তো যাই হোক, অন্তর্বর্তী সরকারও এখন বর্তমানে যেভাবে করে রাষ্ট্র পরিচালনা করছে, এটা আসলে কি যে মানে একটা শিশুকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় বা যে মানে বোঝে না, হ্যাঁ, মানে অপরিণত, তাদের উপদেষ্টাদের সম্মান করি বলতেছি, যে রেখেই বলছি যে তারা অনেকটা অপরিণত মানুষের মতোই তারা দেশটাকে এখন দেশের বিভিন্ন মানে ব্যবস্থা, বিভিন্ন কমিশন তারা গঠন করতে যাচ্ছে এবং তারা মানে কি বলবো এটাকে, যে মশা মারতেও তারা কামান দাগানোর চেষ্টা করতেছে, কিন্তু অনেক আবার বড় বড় অনেক খাত আছে যে খাতগুলির দিকে তারা নজর দিচ্ছে না। তো নির্বাচনটা এ কারণেই প্রয়োজন যে দেশে একটা সুষ্ঠু ব্যবস্থা এখন নেই, অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। এবং আমি এই ব্যাপারটাই বলবো যে কিছুক্ষণ আগে আমরা এই ব্যাপারে একটা প্রোগ্রামও করে এসেছি প্রেস ক্লাবে, শুধু কি মানে কয়েকটি দলই নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ কয়েকটি দলেরই মাত্র নিবন্ধন রয়েছে। এবং এখন অন্তর্বর্তী সরকার মানে আবারও সেটা মানে আগের ফ্যাসিস্ট সরকারের মতোই একটা পক্ষপাত দুষ্টভাবে তারা তাদের কিন্তু আলোচনা শেষ করবে না, খুবই প্রয়োজনীয় কথাই, পক্ষপাত দুষ্টভাবে তারা কয়েকটা দলকে নিবন্ধন দিয়েছে, কিন্তু অনেক দল পাইপলাইনে রয়েছে। একটা কথা বলে রাখি আপনাকে, আইনুল হক আপনার কথা শুনছেন বেলায়েত সুমন এবং সেই সাথে সাজিদ হোসেন সুমন জীবন। আমার মতে যে তাদের কি দোষ, তারা দীর্ঘদিন মানে আমি নিজে আমার যতটুকু বয়স হয়েছে তা আমি একদম যে খুব জুনিয়র তা না, কিন্তু আমার থেকেও বেশি, আমার যে বয়স তার থেকেও বেশি বয়সের ধরে অনেকে আন্দোলন সংগ্রাম করছে, তাদের রাজনৈতিক দলও করতেছেন, কিন্তু তাদের দলে কোনো নিবন্ধন নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের কি দোষ। আমি তাদের সাথে আজকে একতা পোষণ করে এই প্রোগ্রামে আমি গিয়েছি এবং আমি মনে হয় যে কোনো এই ধরনের প্রোগ্রাম আমাকে যখন বলা হয়, আমি মানে আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা দুঃখজনক যে তাদের নিবন্ধন নেই। এবং আমার মনে হয় যে এই নির্বাচনটাও সম্ভবত এইরকম কিছু রাজনৈতিক দলের নিবন্ধন ছাড়াই মানে মানে নিবন্ধন হবে না, কিন্তু নির্বাচনটা হয়ে যাবে। এবং তাদের অনেক সময় দোষ দেওয়া হয় যে নির্বাচন হলে তারা কেন অমুক দলের সাথে যায়, আরেক মানে কারণ তাদের নিবন্ধন নেই, তারা তখন কি করবে? তাদের দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক সময় তারা হয়তো বা ভুল সিদ্ধান্ত নেওয়া হতেই পারে। এবং আবার এটাও করা হয়, যেটা আজকে আমাদের নেতারা বক্তব্য সময় বলেনি বা আমি বলার সুযোগ পাইনি, কারণ কথার প্রসঙ্গ অন্যরকম ছিল, যে তাকে নির্বাচনে গেছে, গত নির্বাচনে বা আগে নির্বাচনে তাদের দোষী ধরা হইতেছে, কিন্তু যাদের নিবন্ধন নেই বা একদম তারা মানে বছরের পর বছর অবহেলিতভাবে আছে এবং মোটামুটিভাবে যে 4টা নিয়মের কথা বলা হয়, অফিস, গঠনতন্ত্র, কেন্দ্রীয় কমিটি, তো সেগুলি তাদের সবই রয়েছে, কিন্তু তারপর তারা নিবন্ধন পাচ্ছে না। এবং নিবন্ধনের জন্য অর্থ বা তাদের যে মানে এখন আসলে কি যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছে অর্থের কথা, আসলে অর্থ এখন বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে গেছে, শুধু অর্থ দিয়ে সবকিছু হয় না, লবিং বাণিজ্যের দিকে চলে গেছে। যে যত ভালো লবিং করতে পারবে, যার যত ভালো কানেকশন রয়েছে। আজকের মূল আলোচনার বাইরে বেশি বলা যাবে না, যেহেতু আলোচনার সাবজেক্টই আলাদা। 1 মিনিট শেষ করবো। কানেকশন রয়েছে, তারাই যে কোনো কাজে লাভবান হচ্ছে, এটাই আমাদের দেশের সংস্কৃতি গড়ে উঠছে এবং এই সংস্কৃতি থেকে আমরা এখনো বের হতে পারিনি। আমার মনে হয় মোনেম ভাই যেহেতু যে কোনো জিনিস খুব বিশ্লেষণধর্মী কথাবার্তা বলেন, ভবিষ্যতে উনিও এই সব বিষয়ে আরো বিশ্লেষণধর্মী কথা বলবে এবং আমাদেরকেও অনুপ্রাণিত করবে এবং আমাদেরকে আরো প্রভাবিত করার চেষ্টা করবে যে আমরা কিভাবে বলবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচন যেটা 1972 সালের যে আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ 90 বিধারা, এটা বাতিল করতে হবে এবং নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাবিত ধারাগুলি রয়েছে তার সংশোধনের প্রয়োজন এবং এই সংশোধন করা অত্যন্ত জরুরি। ডক্টর বদিউল আলম মজুমদার উনি এই বিষয়ে কতটুকু যোগ্য বা অভিজ্ঞ তা আমার জানা নেই, কিন্তু ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। উনি তার সুচিন্তিত মানে মেধা দ্বারা, সুচিন্তিত মনোভাব দ্বারা সেটাকে কতটুকু আমাদের জন্য কার্যকর করতে পারবে সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করছি এবং তার যতটুকু সক্ষমতা রয়েছে সেটুকু আমার মনে হয় প্রয়োগ করা উচিত, যেহেতু তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে অথবা বুদ্ধিশুনি দেওয়া হয়েছে, সেই সক্ষমতাটা দেখানো উচিত।
নতুবা বিচারের বাড়ি নীরবে নিবৃত্তি কাঁদতে থাকবে। কারণ এই দীর্ঘদিন এই ছোট ছোট দলগুলি মানে তারা যে রাজনীতি করে, এখন তাদের নিবন্ধনের জন্য তাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। তারা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করে, এখন তাদের দল টিকিয়ে রাখার জন্য তাদের এখন রাস্তায় নামতে হচ্ছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করেছেন। যদিও আজকে আলোচনার বিষয় ছিল অন্যদিকে, সেটা আপনারা আলোচনায় শুনেছেন। আজকে যদি সম্পূরকভাবে কেউ কিছু বলতে চান বলতে পারেন, আমি আলোচনা শেষ করে দেবো। যদি কারোর কাছে কোনো পয়েন্ট মনে পড়ে, মুখলিস ভাই অত্যন্ত বর্ষিয়ান রাজনীতিবিদ, 50 বছর ধরে রাজনীতি করছেন, আপনি আমার একজন পছন্দের মানুষ এবং নীতিতে আপনি অটল। আপনি তাহলে আজকে আলোচনাটা কিছু বলবেন? মনেম ভাই, মুখলিস ভাই, ইব্রাহিম ভাই, আপনাদের আমার একটা অনুরোধ, আমরা তো কিছু বললাম, এখন গ্রিন পার্টির জি সভাপতি রাজু আহমদের কাছে আমাদের দিক নির্দেশনার বক্তব্য শুনে আমাদের আচ্ছা। অনুষ্ঠান শেষ করা। আমি আলোচনা শেষ করব। শেষের পাতায় আমাদের গ্রিন পার্টির ঢাকা চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ইব্রাহিম ভাই, আপনি কিছু বলবেন? মানে গ্রিন পার্টির প্রসঙ্গ যেহেতু আসলো, তাহলে যদি যা বলেছেন এখান থেকে যদি ইতি টানতে হয়, তাহলে কিন্তু আমি ফিনিশিং দিয়ে দেবো আমার দিকে, ঠিক আছে, ক্যামেরা দিয়ে। তো দর্শক মণ্ডলী, আমিও দিতে পারি। মনেম ভাইয়ের কথা তো শেষ হবে না, ইংরেজি অভিধানের মতো ওখান থেকে বেরোতেই থাকবে। আগামী অনুষ্ঠানে মনেম ভাইয়ের থেকে আমরা আরও নতুন নতুন তথ্য নেব। আজকে আলোচনা আমরা ধন্যবাদ, এখানে শেষ করব। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, মাঝখানে আমাকে একটা ফোনও এসেছিলো, আমি এটাকে ডিক্লাইন করেছি যাতে আমার লাইভ কেটে না যায়। তো এক কথায় বলতে চাই যে আপনাদের প্রত্যেকের কথা খুবই চমৎকার হয়েছে। মানে আমি আশাই করতে পারিনি যে এত তথ্য নির্ভর এবং ইনফরমেটিভ কথাবার্তা আপনারা বলেছেন। আমি মুগ্ধ হয়েছি। আমি গ্রিন পার্টি আসলে করি ঠিক না, আমি আপনাদের সবার দলই করি। যারা যা কিছু মানুষের জন্য কল্যাণকর, সবার সঙ্গে আমি একমত। এই বাংলাদেশকে গ্রিন করার জন্য, এই বাংলাদেশের মানুষের গণমুক্তি আনার জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়ন করার জন্য, এবং সব কিছুর জন্য এই সব দলেরই দরকার। কিন্তু আমাদের উচিত হবে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। আগামী শনিবারের অনুষ্ঠানে গ্রিন পার্টিতে কেন্দ্রীয় কার্যালয় 2x2 পল্টন, আপনাদের সঙ্গে দেখা হবে। আরও যারা আসতে চান আসতে পারেন, আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন এবং সেই আলোচনার বিষয়বস্তু আমরা সেট করব সমসাময়িক আলোচনার উপরে ভিত্তি করে। এবং আপনারা জানেন যে অনেক টকশো বাজারে আছে, টিভি খুললেই দেখা যায়। আমরাও চাই ব্যতিক্রম ধর্মী কিছু বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এবং সে পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের উন্নয়ন না হয় এবং গণমুক্তি না হয় এবং বাংলাদেশটাকে গ্রিন করা সম্ভব না হয় এবং পার্টির উন্নয়ন করা সম্ভব না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছিলেন যা তাদেরকেও অনেক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আইনুল হক, আমাদের ছায়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কপি করা কিছু কথা এখানে আমাদের কমেন্ট পেস্ট দিয়েছেন, কিন্তু আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু মন্তব্য আশা করব তার কাছ থেকে। এবং সবাইকেই শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, অভিবাদন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। এইগুলি বেরোবো আমি। এইগুলি আসুন।